নমস্কার, আপনাদের সকলকে ত্রিপুরা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের গল্পটি লিখেছেন চঞ্চল কুমার ঘোষ। শুরু হচ্ছে অনুভব। প্রথম যৌবনের গন্ধ, রেল লাইনের ধার ঘেঁষে সোজা রাস্তা, তারপর পুরনো কবরস্থান পেরিয়ে ঝিলের পাড়ে বুনো ফুলের সুবাস, প্রথম বিড়ি খাওয়ার স্বাদ, মেয়েদের স্কুল শ্রীরামপুর গ্রাম, সব এখন স্মৃতি। কতদিন পরে ঘরে ফেরা। 18 বছরের এক কিশোর আজ প্রৌঢ়ত্বের ছায়ায় ঢাকা পড়েছে। স্টেশনে নেমে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে দেবনাথ। রেল লাইনের পাশে একটা লাল ইটের ঘর, বুড়ো ছকুলালের হাড় জিরজিরে ঘোড়ার গাড়িটা ওখানে দাঁড়িয়ে থাকত। সারাদিনে হাতে গোনা ট্রেন আসতো, সেই ছবিটা হারিয়ে গিয়েছে। এখন চৌড়া প্ল্যাটফর্ম, মাথার উপর টিনের শেড, বেঞ্চি, অফিস, টিকিট কাউন্টার, লোকজনের ভিড়। একটু ভাবলো দেবনাথ, কোথায় যাবে? সব অচেনা মুখ। সেই ভোর থাকতে বার হয়েছে, ঘড়ির দিকে তাকালো, 11টা বাজে। সামনে মেয়েদের সাজের জিনিসের দোকান, কাউন্টারে অল্প বয়সী একটা মেয়ে দাঁড়িয়ে। জিন্স আর টাইট টপ পরা দুটো মেয়ে ঢুকলো। উদ্ভট যৌবন, একটা খণ্ডচিত্র। তার বয়সটা ছিল এই রকম কিংবা আরো কম। স্কুল থেকে ফেরার সময় মাঝে মাঝেই চোখ পড়তো একটা মেয়ের দিকে। পাশের গ্রামে থাকতো, নাম জানতো না, তবু নেশার মতো আকর্ষণ। মেয়েটার দৃষ্টিতেও ছিল হালকা প্রশ্রয়। বৃষ্টি ভেজা সেই দুপুর, হঠাৎ বৃষ্টি। একাই বাড়ি ফিরছিল। দেবনাথ শিব মন্দিরের চাতালে বসে নেশা করত। 16 বছর বয়সী বিড়ি গাঁজা। হঠাৎ চোখে পড়ল, ভিজে শাড়িতে মেয়েটা এসে দাঁড়িয়েছে। সমস্ত শরীর জুড়ে শিহরণ বয়ে গিয়েছিল। নিজেকে ঠিক রাখতে পারেনি, দুহাত বাড়িয়ে কাছে টেনে নিয়েছিল। প্রথম নারী দেহের স্পর্শ। কেউ একজন এসে পড়েছিল। এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে দিয়ে ছুটে পালিয়ে গিয়েছিল মেয়েটা। গোপন থাকেনি সে সংবাদ। গায়ের প্রধানের ছেলে, কারো ক্ষমতা ছিল না কিছু করার। গোটা অঞ্চল জুড়ে নিন্দার ঝড় বয়ে গিয়েছিল। বাড়ির সকলে ক্ষুব্ধ, সবচেয়ে বেশি বাবা। চাবুক দিয়ে পিটিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল। দুরন্ত ক্ষোভে কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়েছিল। পকেটে সম্বল 100 টাকা। শক্ত সামর্থ্য জোয়ান ছেলে। ভাগ্য সাহায্য করেছিল। ট্রেনেই পরিচয় এক নিঃসন্তান দম্পতির সঙ্গে। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন স্বামী, অসহায় স্ত্রী। সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল দেবনাথ। কি চোখে তারা দেখেছিলেন কে জানে। নিজের ঘরে সন্তান স্নেহে আশ্রয় দিয়েছিল। শ্রীপুর থেকে ইলাহাবাদ, বাড়ি গাড়ি কারখানা, সংসার পেতেছিল। সে সুখটুকু সইনি। একটা দুর্ঘটনা, বউ ছেলে সব হারিয়ে গিয়েছিল। আজ এত বছর পরে কেন আবার শ্রীপুরে ফিরে এলো নিজেও জানে না। বাজারের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে মনে হলো গ্রাম হারিয়ে গিয়েছে। শ্রীপুর এখন আধা শহর। একদিন এখানে মিশেছিল তার শৈশব কৈশোর। ডান দিকে রাস্তাটা বাঁক নিয়েছে। একটা 3তলা বাড়ি, বেশ নতুন। সামনে নেম প্লেটে লেখা ডাক্তার পরেশনাথ ভট্টাচার্য। ডাক্তার কাকা কি এখনো বেঁচে আছে, না নামটা শুধু রয়ে গিয়েছে? এক ভদ্রলোক পাশ দিয়ে হাঁটছিলেন, তাকেই জিজ্ঞেস করলো দেবনাথ, পরেশ ডাক্তার কি এখনো বেঁচে আছে? ওসব আমি জানি না বাবু। এগিয়ে যায় দেবনাথ। কত নতুন বাড়ি, আর একটু গেলেই তাদের বাড়ি। এখনো কি তাদের বাড়িটা আগের মতো আছে? 40 বছরে বাড়ির কোনো খবর জানে না।
অভিমান। বাবা মা নিশ্চয়ই নেই। ও ছোট ছিল। বড়দা ছোড়দা কি এখানে থাকে? বৌদি, দাদার ছেলে মেয়েরা কেউ তাকে চিনতে পারবে না। ওই তো তাদের বাড়ি। হতশ্রী অবস্থা। বাড়ির চারদিকে পাঁচিল ভেঙে পড়েছে। কেমন ভুতুড়ে বাড়ির মতো চেহারা। ভাঙা গেট পেরিয়ে বারান্দায় উঠে এলো। বন্ধ দরজা। একটু ইতস্তত করে কড়া নাড়ল কয়েকবার। ভিতরে পায়ের শব্দ। মুখ তুলে তাকালো দেবনাথ। কেউ আসছে। এক পা পিছিয়ে গেল। দরজা খুলল। ৩০-৩৫-এর একটা মেয়ে। সাদা শাড়ি, শাঁখা সিঁদুর নেই। চোখে মুখে পোড় খাওয়া একটা জীবনের ছবি। কাকে চাই? এ বাড়িতে কে থাকে? মা আর আমি থাকি। বাড়ির মালিকরা নেই? অমলবাবু কলকাতায় থাকেন। ভাড়া নিতে মাসের প্রথমে আসেন, কখনো একদিন দুদিন থাকেন। ভাবনার তল পায় না দেবনাথ। অমল হয়তো বড়দা কিংবা ছোড়দার ছেলে হবে। মেয়েটার দৃষ্টি স্থির। আপনাকে তো চিনতে পারলাম না। বহু বছর আগে আমি এ বাড়িতে থাকতাম। বাড়িটা ছিল আমার বাবার। 2 দাদা। মনে হয় তারা আর কেউ বেঁচে নেই। আপনি? আমি কোনোদিন আপনার কথা শুনিনি। আমি 16 বছরে বাড়ি থেকে চলে যাই। আসলে একটা খারাপ কাজ করেছিলাম। তারপর 40 বছর আর গ্রামে আসিনি। কিছুদিন ধরেই অনুভব করছিলাম ঘরের টান। আমি বুঝতে পারিনি। ভিতরে আসুন। একটু ভাবলো দেবনাথ। কিসের টানে আর ঘরে যাবে? মাথা নেড়ে বলল, না থাক, এখানে দেখতে এসেছিলাম। সব কেমন পাল্টে গিয়েছে। আসি আমি। ঘড়ি দেখলো। ট্রেন থেকে নামার পরে প্রায় 1 ঘন্টা কেটে গিয়েছে। মুখ বন্ধ গরম হাঁড়িতে যেমন একটু একটু করে বাষ্প জমে, ঠিক তেমনি চাপা একটা ক্ষোভ। কি দেখবার জন্য গ্রামে এলো? সেই মন্দিরটা এখনো আছে কি? গোপন এক আকর্ষণ। নতুন সব রাস্তা, তবু চিনতে ভুল হলো না। বাড়িঘর পেরিয়ে শিবতলার মাঠ। মাঠের একদিকে শিব মন্দির। মুহূর্তে বুকের মধ্যে অদ্ভুত এক শিরশিরানি। মন্দিরের বারান্দায় এসে বসে পড়ে। সব আগের মতোই আছে। কালো পাথরের শিব। কেউ পুজো দিয়েছে, ফুল ছড়ানো। মেঝের উপর বসে পড়ল। ঠিক এই জায়গাতেই সেদিন বসেছিল। জীবনের একটা ভুল, চাপা শূন্যতা। অনেক পাওয়ার মাঝে কিছু না পাওয়ার যন্ত্রণা। চুপ করে কিছুক্ষণ বসে থাকে। কোনো অনুভব জাগে না। সময় এক আশ্চর্য জিনিস। রাগ, ক্ষোভ, পাপ, দুঃখ, যন্ত্রণা বালির উপর পায়ের ছাপের মতো মুছে যায়। চোখ দুটো বুজে এসেছিল। শুনছেন? তাকালো দেবনাথ। ধুতি পরা একজন, খালি গা, ব্রাহ্মণত্বের নিদর্শন বুকের উপর পইতে ঝুলছে। বোঝা যায় মন্দিরের পূজারী। নতুন মানুষ মনে হচ্ছে। বহু বছর আগে এখানে থাকতাম। শ্রীপুরে থাকতেন? কোন বাড়ি? কি নাম? সেন বাড়ি। বাবা ভূদেব সেন গ্রামের প্রধান ছিলেন। ভূদেব কাকার ছেলে দেবু? মুহূর্তের আবেগ। কতদিন পরে কেউ হারিয়ে যাওয়া নাম ধরে ডাকলো। চেনা কেউ হবে। চোখ বড় বড় করে চেনবার চেষ্টা করে। আমি শিবু। ভালো নাম শিবনাথ। এক ক্লাসে ছিলাম। বাবা পুজো করতো। 2 হাত বাড়িয়ে দিল দেবনাথ। মনে আছে জিলের পাড়ে বসে দুজনে প্রথম বিড়ি খেয়েছিলাম? তারপর কি কাশি। তখন আমরা ক্লাস 9-এ পড়ি। তুই বলিসনি তাহলে। শৈশব কৈশোরের জীবনটাকে বোধহয় ভোলা যায় না। এখানে কোথায় এসেছিলি? 40 বছর পরে গ্রামে এলাম। কোথায় গ্রাম? এ তো শহর হয়ে গিয়েছে। বাড়ির কেউ নেই। সবাই অপরিচিত। ভাবছিলাম ফিরে যাব। এই তো চেনা মানুষ পেয়ে গেলি। আমার ঘরে চল। না না, তোর বাড়ির লোক, তোদের অসুবিধে হবে না? বাড়ির লোক তো আমি আর আমার বউ, বুড়ো আর বুড়ি। আজ আবার ঝিলের পাড়ে বসে বিড়ি খাবো। চল।
শিবনাথের বাড়িতে ছোটবেলায় অনেকবার এসেছে দেবনাথ। দারিদ্র্যের ছাপ স্পষ্ট, আশপাশে ঝোপঝাড়। এমন একটা বাড়িতে আসতে হবে ভাবিনি দেবনাথ, তবু ভালো লাগছিল। ভেজানো দরজা খুলে ঘরে ঢুকে দুজন। একটা কাঠের চৌকি পাতা, ঠাকুর দেবতার ছবি আর ক্যালেন্ডারে দেওয়াল অর্ধেক ঢাকা। বস বস, বউকে ডাকি। ডাকতে হয় না, পায়ের শব্দে ভিতরের ঘর থেকে বেরিয়ে আসে শিবনাথের স্ত্রী। শীর্ণকায় চেহারা, পরনে কম দামের লাল পেরে সাদা শাড়ি। এক সময় হয়তো দেহে যৌবন ছিল, আজ পাতা ঝরা গাছ। আমার বউ নীলিমা। বুঝতে পেরেছি। নমস্কার, আমি শিবুর ছোটবেলার বন্ধু। 40 বছর পর দেখা। নমস্কার, বসুন, চা করি। আমি ট্রেনে চা খেয়েছি, এখন আর চা খাবো না। এখন আর চা নয়, তুমি খাবারের ব্যবস্থা করো। অস্বস্তি লাগছিল দেবনাথের। বাড়ির যে চেহারা চোখে পড়ছে তাতে ঘরে দুজনের খাবার আছে কিনা সন্দেহ। তারপর বাড়তি একজন, দুপুরে খাওয়ার ঝামেলা করছিস কেন? আমি 2টো ট্রেনে কলকাতা ফিরবো। যাবিটা কোথায়? আজ সারা রাত গল্প করব। নীলিমা, তুমি রান্না শেষ করো, অনেক সকালে বের হয়েছে দেবু। বেলা গড়ায় নীলিমা আসে, বলে, তোমাদের ভাত দিয়েছি। তুই প্রথম এলি আমার বাড়িতে, বেশি কিছু করতে পারলাম না। যা করেছিস অনেক, তোর সঙ্গে দেখা হলো তাই। না হলে তো না খেয়েই কলকাতায় ফিরছিলাম। কতদিন পরে সেই ছোটবেলার মতো আসন পেতে মাটিতে ভাত খাচ্ছি। মাঝে মাঝে চলে আসবি, ভালো লাগবে। খাওয়া শেষ করে উঠে পড়ে বাইরের ঘরে এসে বসে একটা সুপুরি মুখে দিয়ে দেবনাথ বলে, তোর বউকে দেখে খুব শান্ত মনে হচ্ছে। ঠিকই বলেছিস, বরাবরই এইরকম, কম কথা বলে। আসলে ওর মনে খুব দুঃখ। তবু আমার সংসারের অভাব অনটন সব হাসি মুখে মানিয়ে নিয়েছে। এলাহাবাদে চল, আমার বড় বাড়ি খালি পড়ে আছে, যতদিন খুশি থাকতে পারবি। ইচ্ছে করে, পারি না। মন্দির ছাড়াও কয়েকটা বাড়িতে নিত্য পুজো করতে হয়, বুঝতেই পারছিস, ওটাই আমার একমাত্র সম্বল। একটা কথা বলবো, আমি এলাহাবাদে তোর জন্য ভালো কাজের ব্যবস্থা করে দিতে পারি, ওখানেই থেকে যাবি। অল্পক্ষণ চুপ করে থেকে শিবু বলে, বাপ ঠাকুরদার গ্রাম ছেড়ে কোথাও গিয়ে থাকতে পারবো না। অনেকেই চলে গিয়েছে শহরে। একটা সুযোগ এসেছিল, এখানকার মায়া কাটিয়ে যেতে পারলাম না। নীলিমাও যেতে চাইল না। আচ্ছা, কলকাতায় ফেরার শেষ ট্রেন কখন? 6টায়। আজকে ফিরবি? সকালে কলকাতায় কাজ আছে, রাতে এলাহাবাদের ট্রেন। তুই ঝিলের ধারে যাবি বলেছিলি না? বেরিয়ে পড়ে দুজনে। মাঠের ধার দিয়ে রাস্তা, রোদের তাপ নেই, মেঘলা ভাব, এক সার খেজুর গাছ। চলতে চলতে আপন মনে কথা বলে দেবনাথ। শীতের সময় কত রস পাটালি, কতদিন তার স্বাদ পাইনি। এখন আর সেই পুরনো দিন নেই। গাছ কাটা লোক পাওয়া যায় না। আমার দুটো গাছ আছে, অল্প রস হয়। নীলিমা গুড় তৈরি করে। মাঠ পেরিয়ে আসে, চোখে পড়ে মাটির বাঁধ, বাবলা গাছের ঝোপ। দেবনাথের চোখে মুখে কৈশোরের উচ্ছ্বাস। ঝিলের ধারে উঁচু পাড়, আস্তে আস্তে উপরে উঠে আসে দুজন। কৈশোরে দেখা ঝিলে টলটল করত জল, এপার ওপার দেখা যেত না। এখন জল নেই, চারদিক শুকনো, মাঝখানে অল্প জল, মজে যাওয়া পুকুরের মতো। ঝিলটা শুকিয়ে গিয়েছে। আমিও বহুদিন পর এখানে এলাম। ইটের চাতাল স্নানের জন্য একসময় তৈরি হয়েছিল, সেখানে বসে পড়ে দুজন। রোদ নেই, অদ্ভুত এক নিস্তব্ধতা, কোনো পাখি ডাকছে। আচ্ছা, তোর এলাহাবাদ শহরটা কেমন? ভালো, তবে কেন জানি না আজ মনে হচ্ছে এই শ্রীপুর গ্রামটা অনেক সুন্দর, তাই বোধহয় ভুলতে পারিনি। তবু এলাহাবাদে তুই কত কিছু পেয়েছিস। তুই ঠিকই বলেছিস, অনেক কিছু পেয়েছি, বিনিময়ে অনেক কিছু হারিয়েছি। বাবা, মা, আপনজন। তার চেয়েও বড় কি জানিস,
একটা মেয়ের মাথায় কলঙ্ক চাপিয়ে দিয়ে পালিয়ে গিয়েছিলাম। কণ্ঠস্বর বুঝে আসে দেবনাথের। তার হাতের উপর হাত রাখে শিবু। পুরনো কথা ভেবে কষ্ট পেয়ে কি লাভ? সব মানুষই জীবনে কিছু না কিছু ভুল করে। বেশি ভাবিস না। এই নে, বিড়ি খা, মনটা ঠিক হয়ে যাবে। বিড়ির কথা বলিসনি, অনেকদিন অভ্যেস নেই, তবু দে একটা খাই। দুই বন্ধু বিড়ি ধরায় হঠাৎ দেবনাথ মুখ ফেরালো। শিবু, তোর সংসার খুব কষ্টে চলে না? বিড়ির ধোঁয়া ছেড়ে আকাশের দিকে মুখ তুলে তাকালো শিবু। কষ্ট হয়, তবে চলে যায়। বলতে পারিস নীলিমা চালিয়ে নেয়। কেমন আনমনা উদাসী হয়ে যায় দেবনাথ। দিনের আলো ফুরিয়ে আসে। জীবন সায়ান্নে আসা দুটো মানুষ ধীর পায়ে ঘরে ফিরে আসে। আমি এবার যাব, ট্রেনের সময় হয়ে গিয়েছে। একটু বসুন, আমি চা করে দিই। পুরনো কাপ, কম দামের চা, তবু তৃপ্তি করে খায় দেবনাথ। একটা প্লাস্টিকের ছোট প্যাকেট নিয়ে আসে নীলিমা। এতে কটা নারকেল নাড়ু আছে, ট্রেনে খেয়ে নেবেন। হাত বাড়িয়ে প্যাকেটটা নেয় দেবনাথ। আসি। আবার আসবেন। বেরিয়ে পড়ে দুজনে। অল্প দূরে গিয়ে মুখ ফেরালো দেবনাথ। দরজার সামনে তখনও দাঁড়িয়ে নীলিমা। স্টেশনে অল্প লোকজন। ট্রেন আসার ঘন্টা বাজে। হঠাৎ দেবনাথ শিবুর হাতটা চেপে ধরল। কোনো প্রয়োজন হলে আমায় জানাস, সংকোচ করিস না। পারলে নীলিমাকে নিয়ে আমার ওখানে একবার আসিস, বড় ভালো লাগলো ওকে দেখে। ঠিকই বলেছিস, কিন্তু ওর ভাগ্যটা ভালো নয়। ও কিন্তু ভালো ঘরের সুন্দরী মেয়ে। কত বড় ঘরে ওর বিয়ে হতে পারত, কিন্তু একটা ঘটনা, তাই আমার মতো চালচুলোহীন এক পুজুরি বামনের সাথে শেষ পর্যন্ত বিয়ে হলো। ট্রেন আসে। এগিয়ে যেতে গিয়ে হঠাৎ থমকে গেল দেবনাথ। আচ্ছা, নীলিমার বাড়ি কোথায়? কি হবে জেনে? আমি জানতে চাই। প্রায় চেঁচিয়ে ওঠে দেবনাথ। কিছুক্ষণ চুপ করে থাকে শিবু। তারপর বলে, হরিশপুর, পাশের গ্রাম। ওর বাবা পাঠশালায় পড়াতেন। তবে কি নীলিমা? দেবনাথের বুকের ভিতরে আর্তনাদ। তার পিঠের উপর হাত রাখে শিবু। তারপর ধীরে গলায় বলে, ওর ট্রেন এসে গিয়েছে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।